সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪ জন। এদিকে শান্তি চুক্তি যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় বলেন ট্রাম্প। এরপর থাকছে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের। আরও থাকছে ভারত পাকিস্তান সংঘাতকে কাজে লাগিয়ে নিজেদের অস্ত্রের পরীক্ষা করেছিল চীন, মার্কিন প্রতিবেদনে দাবি। সর্বশেষ পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট একটি আবেদন, একটু থামুন। গাজার ধ্বংসস্তূপে যখন শিশুর কান্না থামে না, লেবাননের শরণার্থী শিবিরে যখন নিরীহ মানুষ খুঁজে পায় না বাঁচার পথ, তখন আমাদের নীরবতাই যেন আরও বড় অপরাধ হয়ে দাঁড়ায়। আপনি যদি সত্য জানতে চান, সত্যের পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ফিলিস্তিনের জন্য প্রার্থনা, যাতে পৃথিবী জানে আমরা এখনও মানুষ হয়ে বেঁচে আছি। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৮৭ জন। সর্বশেষ এই হামলাকে ৬ সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে গাজার কর্তৃপক্ষ। রোববার ২৩ নভেম্বর একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল বালাহে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খালিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। তিনি বলেন, বাইরে তাকাতেই দেখি পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে গেছে, কিছুই দেখা যাচ্ছিল না। কান ঢেকে তাঁবুতে থাকা সবাইকে দৌড়াতে বলি। পরে বুঝতে পারি পাশের বাড়ির ওপরের তলা উড়ে গেছে। যুদ্ধবিরতি খুবই ভঙ্গুর অবস্থায় আছে। এভাবে বাঁচা যায় না, কোথাও নিরাপদ নয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েল অন্তত ৫৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে এর প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল ৫ জন সিনিয়র হামাস যোদ্ধাকে হত্যা করেছে। হামাস এখনও নিহত এসব সদস্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া এদিন হামলার মধ্যেই হামাস অভিযোগ করে ইসরায়েল মন গড়া অজুহাতে যুদ্ধবিরতি ভঙ্গ করছে। তারা যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারকে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানায়। বিবৃতিতে হামাস বলেছে, আমরা মধ্যস্থতাকারীদের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানাই। যুক্তরাষ্ট্রকে তার আশ্বাস বাস্তবায়নে এগিয়ে আসতে হবে ও যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে বাধ্য করতে হবে। এদিকে শান্তি চুক্তি যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রস্তাবিত শান্তি চুক্তি যুদ্ধ অবসানের চূড়ান্ত প্রস্তাব নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা নিয়ে কিয়েভের মিত্ররা উদ্বেগ প্রকাশ করার পর এমন মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে ইউক্রেন বা এর ইউরোপীয় মিত্রদের ছাড়াই মার্কিন ও রুশ কর্মকর্তারা প্রস্তাবটির খসড়া প্রস্তুত করেছেন। অ্যাক্সিওসের এক প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার ২০ নভেম্বর মার্কিন সেনাসচিব ড্যানিয়েল ড্রিস্কাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে লিখিত পরিকল্পনাটি পৌঁছে দেন। ট্রাম্প বলেছেন, কিয়েভকে যেন এটি ১ সপ্তাহের মধ্যে মেনে নেয়। শুক্রবার ফক্স নিউজ রেডিওতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিয়েভকে এই পরিকল্পনা মেনে নেওয়ার জন্য আগামী বৃহস্পতিবার ২৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এটাই উপযুক্ত সময়সীমা। স্থানীয় সময় শনিবার হোয়াইট হাউসে ট্রাম্পকে জানতে চাওয়া হয়, প্রস্তাবিত পরিকল্পনাটি ইউক্রেনের জন্য চূড়ান্ত প্রস্তাব কিনা। জবাবে তিনি বলেন, না, এটি আমার চূড়ান্ত প্রস্তাব নয়। তিনি আরও বলেন, যেভাবেই হোক আমাদের যুদ্ধ শেষ করতে হবে, আমরা এটি নিয়ে কাজ করছি। শনিবার ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা বলেছেন, মার্কিন রুশ প্রস্তাব নতুন শান্তি আলোচনার ভিত্তি হতে পারে, কিন্তু এতে এখনও অনেক পরিমার্জন প্রয়োজন।
রবিবার সুইজারল্যান্ডের জেনেভায় ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা বৈঠক করবেন বলে জানা গেছে। এই আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফও অংশ নেওয়ার কথা রয়েছে। এদিকে শনিবার জি20 সম্মেলনের ফাঁকে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মান প্রেসিডেন্ট ফ্রিডেরিক মের্জ। এ সময় যেকোনো সমাধানে কিয়েভকে সম্পৃক্ত করার পাশাপাশি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিতের ওপর জোর দেন তারা। পরবর্তীতে জি7ভুক্ত দেশগুলোর সঙ্গেও বৈঠক করেন তারা। পশ্চিমা দেশগুলো যখন যুদ্ধ থামাতে ব্যস্ত, তখন ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। খেরসন, দিনিপ্রো, ওডেসা সহ ইউক্রেনের পূর্ব দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন, বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। সর্বশেষ ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েত। ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত। দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠনসমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA এর বোর্ড অব গভর্নর্সের অধিবেশনে এ দাবি তোলেন। তিনি বলেন, আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে ও IAEA এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সংস্থাই পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের সব দেশে পারমাণবিক অস্ত্র নিরোধ চুক্তি ও IAEA এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ। কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে IAEA এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে ও ১৯৯৫ সাল থেকে এনপিটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না। তিনি আরও বলেন, ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ৪৮৭ মানতে ব্যর্থ হয়েছে। ওই প্রস্তাবে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয়ে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে ১৯৯৫ সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন ও IAEA সাধারণ সম্মেলনের ৫৩তম অধিবেশনের সিদ্ধান্ত ইসরায়েলের ইচ্ছার অভাব স্পষ্ট। কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণ বিষয়টি বাস্তবসম্মত অগ্রগতি না হওয়া পর্যন্ত IAEA এর আলোচ্য সূচিতে থাকা উচিত। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলকে অবশ্যই তার পারমাণবিক স্থাপনাগুলোকে IAEA এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করতে হবে।